অন্তর্বর্তী আমলে এনবিআরের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফ বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। কমবে অপ্রয়োজনীয় ব্যয়। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দেবে সরকার। প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস। আমরা পলিথিন পড়তাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন। আমরা খুব আনন্দিত, খুব খুশি। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় দিল্লি, জানালেন ভারতীয় হাইকমিশনার। চলমান ইস্যুতে ভারতের ইতিবাচক পদক্ষেপ দেখতে চায় ঢাকা। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। সরকারের 6 মাসে প্রশাসনে দলীয়করণ সহ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান। কারাগার থেকে ফোনে কথা বলা সহ কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না আওয়ামী লীগের নেতারা, জানালেন মহাপরিদর্শক। জেল থেকে পালানো 600-র বেশি আসামি এখনও পলাতক। এবং নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক হেলপারও নারী। ঢাকা চট্টগ্রাম বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, বন্ধ হবে চাঁদাবাজি। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। সে সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব সম্মেলনে করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জোর দেন ডিজিটাল কর ব্যবস্থাপনায়। সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডকে দক্ষ, টেকসই ও জনবান্ধব প্রতিষ্ঠানের রূপ দিতে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে এনবিআর। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্মুক্ত আলোচনায় এনবিআর কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরকে 2 ভাগে ভাগ করার প্রশ্নে আন্দোলনকারীদের বাধ্যতামূলক অবসর, বদলি ও বরখাস্তের ঘটনা বোর্ড কর্তাদের পক্ষ থেকে তুলে ধরা হলে সরকার প্রধান বিষয়গুলো বিবেচনায় আনার আশ্বাস দেন। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তা নির্ভর হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দিতে চায় না তার সরকার। তাই রাজস্ব আদায়ে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে জোর দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। বর্তমান সরকার
এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর হতে 6 মাসে এনবিআর এর রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, প্রধানমন্ত্রী আজকে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এনবিআর এর রাজস্ব সম্মেলন, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের এনবিআর নিয়ে যে এই কার্যক্রম ছিল তার ভিত্তিতে প্রধানমন্ত্রীর এই আয়োজনটি কিংবা সম্মেলনটিতে যোগ দেওয়া আসলে কি অর্থ বহন করছে, কি হয়েছে সেখানে? প্রধানমন্ত্রী আজকে এনবিআর প্রোগ্রাম কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আগের যে এনবিআর এর কার্যক্রম, এই যে যাবতীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছেন। তিনি অনেক সময় কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। কারণ আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজস্ব আদায়ের জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা হিউজ পরিমাণে একটা ক্যাপাসিটি দরকার হয় অর্থ আদায়ের ক্ষেত্রে। সাধারণ মানুষ, আমাদের দেশের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আনা, রাজস্ব আদায় আনা, এইটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এই সকল বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আমরা যদি মোটা দাগে কথা বলি তাহলে প্রধানমন্ত্রী এই যে গেল আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় এনবিআর কীভাবে আসলে কুক্ষিগত করে রাখা হয়েছে, এনবিআরের যে কার্যক্রম, সেগুলো ক্ষেত্রে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের শাস্তির সম্মুখীন হয়েছে, সেগুলো নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, এই আশ্বাস তিনি দিয়েছেন। পাশাপাশি যারা এর শাস্তির আওতায় রয়েছেন তাদের মওকুফের বিষয়টি বিবেচনা করবেন। সবচেয়ে বড় যে বিষয়টি তিনি বলেছেন যে সরকারি বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় অনেক ব্যয় থাকে, সেই বিষয়গুলো কমাতে হবে এবং সেগুলো কমানোর জন্য কী কী উদ্যোগ নিতে হবে সেগুলো নিয়ে একটা পরিকল্পনা করছেন। আর সবচেয়ে আলোচনায় যে বিষয়টা আজকে ছিল যে কর আদায়ের ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে জানেই না কীভাবে কর প্রদান করতে হয় এবং অনেক ক্ষেত্রে তারা তাদের অজান্তেই কর দেন না। সেই বিষয়গুলোকে ডিজিটালাইজেশন করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কিভাবে আসলে আপনি খুব সহজেই রাষ্ট্রের এই যে আপনার কর্তব্য দায়িত্ব কর প্রদান করা সেটি আপনি পালন করবেন। সেক্ষেত্রে বৃহৎ প্রয়োজনীয় কী পদক্ষেপ নিতে হবে এই আলোচনা প্রধানমন্ত্রী করেছেন এবং এগুলোর জন্য বলেছেন সবাইকে এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অর্থনৈতিক চাকা, সেটি মূলত এই কর আদায়ের দিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিচালনার ক্ষেত্রে। এই বিষয়গুলো তিনি সামনে এনেছেন এবং বলেছেন যে সকলে মিলে আমরা সামনে এগিয়ে যেতে চাই, পিছনে যারা যা করেছেন সেগুলো আমরা বিবেচনায় রাখবো, সেখান থেকে আমরা বেছে দেখবো যে কারা আসলে কাজের, কারা প্রয়োজনীয় কাজের দিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে এবং আমদানি নির্ভর না হয়ে দেশের মধ্যে কীভাবে আমরা দেশের টাকা সাধারণ মানুষের খরচ করতে পারি এবং তাদের মাঝখান থেকে আমরা করটা আদায় করতে পারি, সেই বিষয়ে কিন্তু বিস্তর প্রধানমন্ত্রী আজকে আর কি কর্মসূচি ছিল, কি কাজ করেছেন তিনি? আপনারা জানেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি ব্যস্ত থাকেন ইদানিং দেশের বিভিন্ন কাজ নিয়ে, তেমনি তিনি বিভিন্ন সেক্টর নিয়েও ব্যস্ত থাকেন। আপনারা জানেন যে পাহাড়ে চা শ্রমিক রয়েছে, তাদের পাশে মূলত প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন। আজকে আমরা সেরকম একটি দেখেছি যে প্রধানমন্ত্রী মূলত তার জায়গা থেকে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, বিশেষ করে জানেন যে পাহাড়ি অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ক্ষেত্রে রোগবালাইয়ের তারা তো থাকেই, পাশাপাশি তাদের পাশে কীভাবে দাঁড়ানোর জন্য রেইনকোট প্রদান করেছেন। এটি মূলত প্রাথমিকভাবে রেইনকোট দিয়ে শুরু করেছেন, সেই সংশ্লিষ্ট একটি প্রোগ্রাম ছিল। আমরা দেখেছি যে চা শ্রমিকরা সেখানে এসেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে রেইনকোট নিয়েছেন, তারা অনেক খুশি এবং তাদের প্রবলেমের কথা তারা বলেছেন। সেই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসবো। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফরে যান গেল জুনে। তুমুল বৃষ্টির মধ্যে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চা শ্রমিকরাও যোগ দেন সরকার প্রধানের কর্মসূচিতে। সে সময় বর্ষা মৌসুমে চা পাতা সংগ্রহ আরও সহজ করতে চা শ্রমিকদের রেইনকোট দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার ছাড়াও সিলেট, হবিগঞ্জের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন রেইনকোট সরবরাহ করা বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাও।
প্রধানমন্ত্রীর হাত থেকে রেইনকোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। বলেন, বর্ষায় কাজ করতে গিয়ে রোগ থেকে রেহাই মিলবে। আমরা পলিথিন পরতাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন, আমাদের দুঃখ সুখ নিয়ে কথা বলছেন। এটাই আমরা জীবনে উনার ঋণ শোধ করতে পারবো না। এত আদর সম্মান করেছে, তা কি ভাষায় আপনাদের বুঝাবো, আপনার কোনো ভাষা নাই। আমরা খুব আনন্দিত, খুব খুশি। সমাজ কল্যাণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে 20,000 রেইনকোট বিতরণের কার্যক্রম শুরু করল সরকার। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয়। 20,000 রেইনকোট আজকে উনি বিতরণ করেছেন। 1,30,000 রেজিস্টার্ড চা শ্রমিক আছে। তা আমাদের ইচ্ছা যে সবাইকেই রেইনকোট দেওয়া। শ্রমিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আরো বড় পরিসরে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানান মন্ত্রী। কিন্তু এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হ্যাঁ জাফর, দেখছিলাম প্রধানমন্ত্রী প্রায় 1 লাখেরও বেশি চা শ্রমিককে রেইনকোট দেওয়ার কথা বলা হচ্ছে এই প্রতিবেদনে। এবং একটা বিষয় একটু জানা দরকার, মানে এই মুহূর্তে দেশে অনেক ধরনের সংকট কিংবা অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে, এর মাঝেও চা শ্রমিকদের কথা প্রধানমন্ত্রী মনে রাখলেন কি করে কিংবা কেন? এটি অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার। শুধু চা শ্রমিকরা, আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি ক্ষেত্রে শুধু যে আপনার ধান পাট চাষ এটাই নয়, চা শ্রমিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চা আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, অন্যতম রপ্তানি প্রোডাক্ট। তো সেক্ষেত্রে চা শ্রমিকদের আমরা বিগত সময় এবং অনেক দিন যাবত দেখছি যে তাদের কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন পার করতে হয়। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের জীবনযাপন এবং এই প্রতিকূল আবহাওয়ায় তারা কিভাবে এই সম্পদ আহরণ করেন, সেই বিষয়টি প্রধানমন্ত্রী নজরে এনেছেন এবং উদ্যোগ নেওয়া শুরু করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক এবং দেখেছেন যে তাদের যে উচ্ছ্বাস আমরা প্রতিবেদন দেখলাম, সেক্ষেত্রে বোঝাই যায় যে তারা কতটা খুশি। প্রধানমন্ত্রী মূলত শুরু করেছেন রেইনকোট দেওয়া, আজকে 20,000 দিয়েছেন, 1 লাখ চা শ্রমিককে দেবেন, পর্যায়ক্রমে হয়তো আরও বাড়বে। এবং পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে এটি থেকে আমরা যত জানি আসলে এই চা শ্রমিকদের কী রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়, মূলত বৃষ্টিজনিত কারণে বেশি রোগবালাই, কারণ প্রতিনিয়ত সেইখানে বৃষ্টিপাত হয় এবং সেই রোগবালাই যখন তখন হুটহাট বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে রেইনকোট অত্যন্ত ভূমিকা পালন করবে। এবং প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে সরকার সব উদ্যোগ নিতে হবে, ব্যাপারটা এরকম না, কারণ চা শ্রমিকদের কিন্তু অনেক বৃহৎ একটা অংশ এবং বলা যায় যে 1/3 কিন্তু প্রাইভেট সেক্টরের। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যাতে তাদের পাশে দাঁড়ায় এবং অবশ্যই এতে আমাদের দেশের চা যে বাজার রয়েছে সেটা আরও সমৃদ্ধ হবে। যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে যেটি দেখলাম যে চা শ্রমিকরাও কিন্তু অত্যন্ত আনন্দিত এবং তারা অল্পতেই অনেক বেশি তুষ্ট হয়, সেটির প্রমাণ কিন্তু আজকেও তারা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ জানছিলাম প্রধানমন্ত্রী আজকের দিনের যে কার্যক্রম সে বিষয়ে বিস্তারিত। ভারত এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ জবাব, চলমান ইস্যুতে ভারত ইতিবাচক পদক্ষেপ নিলে উন্মুক্ত হবে সফরের পথ। Our Prime Minister was the first one to congratulate him, and he was the first one to send him an invite. We are eagerly waiting, and I am so hopeful. There are issues, there is no doubt about it. And like I said, that if issues are not there, then it's not democracy, it's something other than democracy. My side, I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এসব কথা জানান এই মুখপাত্র। Cordial invitation for the Prime Minister of Bangladesh to visit India. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমরা সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে চলমান জ্বালানি সহযোগিতার বিষয়টি অব্যাহত রয়েছে। অতিরিক্ত জ্বালানির যে অনুরোধ করা হয়েছে সেটি আমরা পর্যালোচনা করছি, কারণ আমাদের নিজেদেরও কিছু প্রয়োজন রয়েছে। পারস্পরিক স্বার্থ পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। Based on mutuality of interest and reciprocity.
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে মিয়ানমারের বক্তব্যের বিরোধিতা করে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে জাতিসংঘের আল কায়দা সংক্রান্ত সতর্কবার্তার বিষয়ে বাংলাদেশ আপাতত ওই বক্তব্য সমর্থন করছে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গেল 15 আগস্ট শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় শিবিরে থাকা 3 লাখের কিছু বেশি বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নেওয়ার কথা বলে নেপিদো। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় যে জাতিগত নামে তাদেরকে পরিচয় করানো হচ্ছে, সেই নামে মিয়ানমারে কোনো জনগোষ্ঠী নেই। বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউসোয়ে মোয়েকে ডাকেন মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি ওই বিবৃতির সংখ্যাতাত্ত্বিক ভুল এবং বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানান রাষ্ট্রদূতকে। এছাড়া রোহিঙ্গাদের নাগরিকত্বের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করতে নেপিদোকে আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একদিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমে বলেন, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে বর্ণনার বিরোধিতা করেছে ঢাকা। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন, আর একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে। দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, এটাও বলা হয়েছে এবং সেটাও আমাদের মিয়ানমারের অ্যাম্বাসেডর বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন। উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সরকারের করা দ্বিপাক্ষিক চুক্তি রোহিঙ্গা সমস্যাকে আরও জটিল করেছে মন্তব্য করে শ্যামা অবৈদ বলেন, দিন যতই যাচ্ছে পরিস্থিতি তত কঠিন হচ্ছে। যত দিন গেছে তত আমাদের কমপ্লিকেশন বেড়েছে। সেপ্টেম্বরে ইউএনজি সেশনে রোহিঙ্গার উপরে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে। ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে, যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট, সেই জন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছে। এদিকে আল কায়দা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বার্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান শ্যামা অবৈদ। ইসলামিক সশস্ত্র গোষ্ঠী নিয়ে এটা ফ্যাসিবাদী সরকারের অপপ্রচার হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো ফ্যাক্টস এন্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় ডক্টর খলিলুর রহমান সংস্থাটির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। এজন্য ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বাণিজ্যমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লে লাভবান হবে দুই দেশই। এদিকে কৃষি পণ্যে আমদানি নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 3 দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। কনফেডারেশনের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে 18 জন ব্যবসায়ী প্রতিনিধি সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বলেন, স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হলে বাড়বে বিনিয়োগের সম্ভাবনা। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে আরও যদি ফেসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায়। মুক্তাদির চৌধুরী বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। গ্যাস সংকট নিরসনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না।
আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে, যোগাযোগটা যখন স্মুথ হবে, উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এদিন সবজি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। জানান, আগামীতে কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। আগের 11,000 পেঁয়াজ কোল্ড স্টোরেজের সাথে এই বছরে এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে আরও প্রায় 15,000 কোল্ড স্টোরেজ। কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্ষা মৌসুমে চাষ বাড়ানোর মাধ্যমে আগামী বছর থেকে কাঁচামরিচ আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করার কথা জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির বাইরে থেকে বাংলাদেশ ভারতের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। বাণিজ্যে গতি আনতে স্বাস্থ্য, প্রযুক্তি, AI, সৌরশক্তি সহ 8টি খাতে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। বিকেলে রাজধানীর মতিঝিলে FBCCI কার্যালয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিনিয়োগ সম্প্রসারণের জন্য টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিনিধি দল। একই সঙ্গে শুল্ক অশুল্ক বাধা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তারা। এ সময় FBCCI প্রশাসক ফজলুল হক জানান, আলোচনার মাধ্যমে শুল্ক জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। আমাদের আজকে এই ভিজিটটা একদিনের একটা এক্সপ্লোরেটরি ভিজিট হিসেবে কি করে আমরা আরো জোর কদমে বিজনেস করতে পারি সেই প্ল্যান নিয়ে আমরা এগিয়েছিলাম। আমরা নিজেদের মধ্যে দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় 20 আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, একথা জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল মঙ্গলবার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ভোটের মাঠে থাকছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে, তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আমাদের আগামী নির্বাচন 20 তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গণনা শেষে সংসদ সচিবালয় কক্ষে ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব। বিকাল 5টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা এবং সংবিধানের 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন রেখেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক সংসদের সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনূসুল আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। সংবিধানের 70 অনুচ্ছেদকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। জনগণের সঙ্গে সরকারের সেতু নির্মাণে বিএনপি কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন দলটির স্থায়ী কমিটির নতুন সদস্যরা। মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যরা।
পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী নতুন সদস্যরা। এ সময় আমানুল্লাহ আমান বলেন, জনগণের সঙ্গে সরকারের সেতু নির্মাণে বিএনপি কাজ করে যাচ্ছে। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুতগতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। বৈদেশিক নীতির ক্ষেত্রে সমমর্যাদার ভিত্তিতে সরকারের নীতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমমর্যাদা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রশাসনের দলীয়করণের মাধ্যমে সরকার পুরানো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 6 মাসে জনগণকে দেয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বর্তমান সরকার। বাস্তবে খাদ্য, বাসভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। জনস্বার্থ রক্ষায় সংসদ ও রাজপথে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান এই নেতা। সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মজীবী নারীদের যাত্রা সহজ ও নিরাপদ করতেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কর্মব্যস্ত নগরী রাজধানী ঢাকায় চলাচল করেন প্রায় 10 লাখ কর্মজীবী নারী। গণপরিবহনে ওঠানামায় রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মেলে না কাঙ্ক্ষিত গন্তব্যের বাস। কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে নির্বাচনী ইস্তেহারে আলাদা মহিলা বাস সার্ভিস চালুর ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে উদ্বোধন করা হয় নারীদের জন্য আলাদা মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সার্ভিস। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি একজন নারী হয়ে আরো 5-10টা নারীকে, 100টা নারীকে আমি বাসে করে তাদের যাত্রা করে নিয়ে দেবো তাদের গন্তব্যস্থলে। এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সফলভাবে আমরা উত্তীর্ণ হয়ে আমরা এখানে আসি। সরকারের উদ্যোগকে স্বাগত জানান নারী যাত্রীরাও। এর আগেও রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হলেও তা বন্ধ হয়ে গেছে অল্প দিনের মধ্যে। এই নারী যাত্রীরা বলছেন, এই সার্ভিস যাতে চালু থাকে, দীর্ঘস্থায়ী হয় এবং প্রয়োজন মতো সব রুটেই যেন চালানো হয় নতুন এই পিঙ্ক বাস। যাতায়াত সহজ ও নিরাপদ করার পাশাপাশি সার্ভিস স্থায়ী করতে নিয়মিত তদারকির তাগিদ তাদের। মেয়েদের জন্য যে আলাদা করে বাস দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। মেয়েরা অনেক সেফলি যেতে পারবে। বন্ধ হবে এটা তো আমরা আসলে ভাবছি না। আমরা আশা রাখি যে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে, কারণ এখন কর্মজীবী নারী, স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, কারণ আমাদের মেয়েদের জন্য এটা অন্তত সেফটি। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভিস টেকসই করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অল্প সময়ের মধ্যে সরকার 200টি ইলেকট্রিক বাস কিনবে বলেও
জানান তিনি। নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা সেটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে পিঙ্ক বাস সার্ভিস। চট্টগ্রামে কালুরঘাট কাপ্তাই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বগুড়ায় শেরপুর মাটিডালি ও মোকামতলা বনানী রুটে চলবে এই সার্ভিস। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ। এবার এআই প্রযুক্তির আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1427টি এআই ক্যামেরায় নজরদারিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কেই বসবে এআই প্রযুক্তির নজরদারি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই রোধ এবং যানবাহনের শৃঙ্খলা জোরদার করতে শুরু হলো নতুন এক যাত্রার। 1427টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে মহাসড়কে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আর এর মাধ্যমে রাজধানীর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর মামলার প্রক্রিয়া শুরু করল পুলিশ। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সবগুলো মহাসড়ক এআই প্রযুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে 1427টি এআই ক্যামেরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কারাগার থেকে ফোনে কথা বলা সহ কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। সকালে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক। বলেন, 5 আগস্টের পর জেল থেকে পালানো 600-র বেশি আসামি এখনও পলাতক। 2024 সালের 5ই আগস্টের আগে পরে দেশের কয়েকটি কারাগারে তৈরি হয় নজিরবিহীন অস্থিরতা। হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে 5টি কারাগার থেকে পালিয়ে যায় 2247 বন্দী। লুট হয় বিপুল সংখ্যক গুলি ও আগ্নেয়াস্ত্র। এর মধ্যে নরসিংদী কারাগার থেকেই পালিয়ে যায় 826 বন্দী। কারা অধিদপ্তরের তথ্য বলছে, তাদের মধ্যে 660 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনও শনাক্ত করা যায়নি 166 জনকে। মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনও পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতানেত্রীদের ফোনে কথা বলা এবং বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, কোনো বন্দীকেই আলাদা করে সুবিধা দেয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গত 1 বছর স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। বাট আমি আপনাদের এটুক বলতে পারি, আমার তথ্য অথবা আমি যদি ইনফরমেশন পাই অথবা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি, এটা কিন্তু আমরা এটাকে স্টপ করছি। ব্রিফিংয়ে জানানো হয়, পলাতক বন্দীদের পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকটও কারাগারের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ। এ সংকট নিরসনে নতুন করে প্রায় 1899টি পদ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি 101 জন বর্তমানে। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। নাম পরিবর্তনের একটা প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ইতিমধ্যে একদিনে 5 জেলায় সড়কে ঝরল 10 প্রাণ। গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 25। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। এক একটি সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ট্রাকের সামনের অংশ।
প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস। পথে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে ছিটকে পড়ে ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও হেলপার। আহত হন বাসের অন্তত 25 যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা দুম করে শব্দ হলো, শব্দ হওয়ার পরে কি হলো, শব্দ হওয়ার পরে দেখি চিল্লাচিল্লি হচ্ছে। এসে দেখি যারা যাত্রী ছিল তারা সব কেটে ফেটে সেটে মেটে কেউ মারা গেছে জায়গায় 2 একজন। চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে শিবগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে আহত হন 2 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। সিরাজগঞ্জের পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সাদ্দাম হোসেন ও রেজওয়ান নামে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে বাসের ধাক্কায় 3য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। 2028 সাল থেকেই বদলে যাচ্ছে অর্থ বছরের সময়। জুলাই থেকে জুনের পরিবর্তে অর্থ বছর গণনা হবে এপ্রিল থেকে মার্চ ধরে। অর্থনীতিবিদদের অনেকে মনে করেন এতে বর্ষার আগেই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। ফলে কমানো যাবে দীর্ঘসূত্রতা, জনদুর্ভোগ। যদিও বিদ্যমান নানা দুর্বলতা, অনিয়ম কাটাতে না পারলে গুণগত পরিবর্তন কতটা আসবে তা নিয়ে সংশয় বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি ব্যবস্থা, চাষাবাদ, রাজস্ব বা খাজনা আদায় বিবেচনায় মোঘল আমলে সম্রাট আকবর চালু করেছিলেন বাংলা পঞ্জিকা। মধ্য এপ্রিলে শুরু হওয়া বাংলা সন এখনো প্রাসঙ্গিক গ্রামীণ বাংলায়, বাণিজ্য কিংবা কৃষিকাজে। যদিও জাতীয় অর্থনীতিতে অর্থ বছরের হিসাব ভিন্ন। জুলাই থেকে জুনকে ধরেই চলে আসছে আর্থিক কার্যক্রম। এবার অর্থ বছরের সেই সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। বর্ষা মৌসুমে উন্নয়ন কাজ দীর্ঘায়িত ও গুণগত মান নষ্ট হয়, এই বিবেচনায় 2028 সাল থেকে অর্থ বছর এগিয়ে আনা হচ্ছে 2 মাস। নতুন অর্থ বছর হবে এপ্রিল থেকে মার্চ ধরে, যা অনেকটা বাংলা সনের কাছাকাছি। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এবং বাংলাদেশের আসলে সিজনটা শুরুই হয় এপ্রিল থেকে। তার কারণ আমাদের বাংলা মাসটা কিন্তু বৈশাখ, যেটা এপ্রিলে। জুলাই মাসে তো অর্থ বছর শুরু হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার প্রাকৃতিক দুর্যোগগুলো শুরু হয়ে যায়, যার ফলে এই এডিপির ইমপ্লিমেন্টেশন, তো এগুলো যে বিভিন্ন রকমের যে অবকাঠামোগত উন্নয়ন, তো রাস্তাঘাট নির্মাণ, তো এগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায়। এই কারণে অর্থের অপচয় হয়। সুতরাং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে এবং সেটা প্রকল্পের গুণগত মানের উন্নয়নে এপ্রিল মাস থেকে যে অর্থ বছর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটা ইতিবাচক হবে। তবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান দুর্বলতা, অনিয়ম কাটাতে না পারলে কেবল অর্থ বছরের সময় পাল্টে গুণগত পরিবর্তন কতটা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকদের কেউ। বড় প্রবলেম যেগুলো আমাদের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওভার বাজেটিং। প্রচুর পরিমাণে এখানে দুর্নীতির সমস্যা রয়েছে। প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে দুর্বলতা রয়েছে, প্রকল্পের দীর্ঘসূত্রিতা। তার কোনোটিই কিন্তু জুলাই থেকে এপ্রিলে আনার জন্য পরিবর্তন হবার কোনো কারণ নেই, যদি না সেগুলোর জন্য গুণগত অন্যান্য রকমের উদ্যোগ না নেওয়া হয়। অর্থ বছরের এই সময় বদলাতে সংবিধান সংশোধন সহ পরিবর্তন আনতে হবে বেশ কিছু আইন ও আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন পদ্ধতিতে। এটা করার ফলে অনেকগুলো পরিবর্তন আপনাকে আনবার দরকার পড়বে। আইনি পরিবর্তন আছে, প্রক্রিয়াগত পরিবর্তন আছে, এমনকি প্রাতিষ্ঠানিক বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হবে। যেমন আমাদের অর্থ বছরের শুরু জুলাই থেকে জুন, এটা আমাদের সংবিধানে লেখা রয়েছে, সুতরাং সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে। অর্থনীতিকে সাজাতে হবে এবং রাজস্ব আদায়, তারপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই তথ্য সংগ্রহ, প্রশাসনিক ব্যবস্থাগুলো গ্রহণ, তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এটার সঙ্গে আসলে টাইপ করতে হবে। একই সঙ্গে আমাদের যে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, সেটাও খুব দ্রুত করতে হবে। মন্ত্রী পরিষদ বিভাগ বলছে, অর্থবছর পরিবর্তনে অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি নির্ধারণ করবে পরবর্তী কর্মপন্থা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের শুরুর দিকে এই পদ্মা ব্যারেজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। বিকেলে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন বিষয়ক সেমিনারে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে আসন্ন জাতিসংঘ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে জোরালো বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের 12 ডিসেম্বর চুক্তি নবায়নের সময় ভারতকে বাংলাদেশের মানুষের স্বার্থ বিবেচনার আহ্বান জানান মন্ত্রী। সবার আগে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। প্রায় কলামেও তিনি লিখে থাকেন
ফারাক্কার উজানে আরো 5টা ব্যারেজ হয়েছে এবং আমার জানা মতে 900 প্লাস মাইনাস বাঁধ তৈরি হয়েছে। পুরা পানিটাকে তারা এমনভাবে কন্ট্রোল করছে, এখানেই তো বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটে। পশুকে দবিয়ে রাখার চেষ্টা চিরদিনের, অথচ মানুষ ও প্রাণীর বেঁচে থাকার কথা ছিল পাশাপাশি। নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ধাবমান নাটকে উঠে এসেছে এই আকুতি। তার ৭৭তম জন্মজয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কৃপাকণা তালুকদারের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে নাটকটি। পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। প্রাচীনকাল থেকে মানুষ ও পশুর মধ্যে গড়ে উঠেছে এক গভীর সম্পর্ক। সেই সম্পর্কই কাব্যিক ভাষায় তুলে ধরেছিলেন কথক কবি ও নাট্যাচার্য সেলিম আল দ্বীন। স্বচ্ছ পাহাড়ি জলধারার মতো তীব্র গতিময় এই গল্পে উঠে এসেছে মানুষ ও প্রাণীর মিল অমিল, জীবন, অস্তিত্ব ও অনস্তিত্বের নানা প্রশ্ন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল নাট্যাচার্য সেলিম আল দ্বীনের লেখা শেষ নাটক ধাবমান। তার ৭৭তম জন্মজয়ন্তীতে কৃপাকণা তালুকদারের নির্দেশনায় নাটকটি পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ধাবমান নাটকের ষণ্ডমোষ সোহরাব যেন একসঙ্গে ধারণ করে গ্রিক বীর একিলিস, মেঘনাদ এবং শাহনামা মহাকাব্যের সোহরাবের প্রতিচ্ছবি। আলোছায়ার নান্দনিক ব্যবহারে মঞ্চে বিকলাঙ্গ মানবপুত্র এসহাকের কল্পিত স্বপ্নের বলি হয় শক্তিশালী ও বীরমোষ সোহরাব। নাটকে উঠে আসে সমাজ, রাষ্ট্র ও মানুষের অস্তিত্বের নানা প্রশ্ন। সেলিম আল দ্বীনের নাট্যভাবনা ও সৃষ্টিকর্ম নিয়ে স্মৃতিচারণ করেন শিক্ষাবিদ আসফার হোসেন। তিনি আমাদের যে ভাব সম্পদ, আমাদের মধ্যযুগে গেছেন, মধ্যযুগ থেকে ভাব সম্পদ সঞ্চয় করেছেন, আমাদের যে পালা, কথকতা, পাঁচালী ইত্যাদি এগুলো ব্যবহার করে তিনি নাটক তৈরি করেছেন। পশুকে দমিয়ে রাখার চেষ্টা মানুষের চিরদিনের, অথচ মানুষ আর প্রাণীর বেঁচে থাকার কথা ছিল পাশাপাশি একে অপরের সহযাত্রী হয়ে। সেই প্রশ্নই গভীরভাবে উঠে এসেছে সেলিম আল দ্বীনের ধাবমান নাটকে। নাটকের শেষ দৃশ্যে মঞ্চ জুড়ে নেমে আসে নীরবতা। দর্শকরাও যেন হারিয়ে যান সেই আবেগে। শিক্ষার্থীদের মাঝে সেলিম আল দ্বীনের দর্শন ও চিন্তাধারা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নির্দেশক কৃপাকণা তালুকদার। সেলিম আল দ্বীনের কাজ করা আসলে ব্যক্তিগতভাবে আমার জন্য খুব আবেগের, একই সাথে ভয়ের। আমি প্রথমবারের মতো সেলিম আল দ্বীন নিয়ে কাজ করেছি ওদের নিয়ে। মানুষ ও প্রাণীর সম্পর্কের গল্প ছাপিয়ে ধাবমান শেষ পর্যন্ত প্রশ্ন তোলে মানুষের বিবেক, মানবিকতা ও সহাবস্থানের বোধকে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। ইরানের সঙ্গে জুনের সমঝোতা চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধের পথে বাঁধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকিও দিয়েছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। এর মধ্যেই ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন থেকে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগাররা। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে প্রথম দিনে কোনো অনুশীলন রাখেননি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করেছে নাজমুল শান্তর দল। তারেক হাসান শিমুলের রিপোর্ট। অস্ট্রেলিয়া আসলে একটি দেশ হলেও
এখানে আসলে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়া যেন অন্য কয়েকটি দেশকে পাড়ি দেওয়ার সমান। বোঝাই যাচ্ছে যে আসলে কত লম্বা জার্নি করে আসলে যেতে হচ্ছে ক্রিকেটারদের। রঞ্জিত, তামিম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসলে একেবারে হাসি মুখে এই ডারউইন ছেড়েছে, কারণ হাসি মুখেই যাওয়ার কথা। এই ডারউইনে বাংলাদেশ একটা ইতিহাস রচনা করেছে এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ডারউইন স্মরণীয় হয়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং এই ডারউইন বাংলাদেশ দলকে, টেস্ট দলকে একটা অন্যরকম আত্মবিশ্বাস দিবে, উৎসাহ দিবে। পরবর্তী প্রজন্ম যেন এই রকম বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারে, সেটার একটা উদাহরণ হয়ে থাকবে। টিম পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন তারা, কারণ যেহেতু লম্বা একটা জার্নির বিষয় রয়েছে এবং এই জার্নির ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটাররা নিজেদের মতো করে আসলে সময়টা কাটাবেন। টিম ম্যানেজমেন্ট থেকে আসলে আমরা যেমনটা জেনেছি, তারপর দিন মূলত বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন করবে মাকাইতে এবং সেখানকার যে কন্ডিশন, উইকেটের ধরন কিংবা ওয়েদার রয়েছে, সেই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার কাজটা ক্রিকেটাররা শুরু করবেন। এবং কি মাকাইতে বাংলাদেশ দল এই ডারউইনের স্মৃতিকে সঙ্গী করে ভালো কিছু করবে, সেই প্রত্যাশা যেমন ক্রিকেটারদের প্রত্যাশা, কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে যারা রয়েছেন এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদের সবারই। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।